তোমাকে কেউ ভয় দেখেছে? না, আমাকে আবার কে ডর দেখাবে? তুমি সত্যি কথা বলছো? না না, তোমাকে কিন্তু ভয় দেখাতেই পারে, কোনো অসুবিধা নেই, দেখাতেই পারে। ভাই, আমি আমার লাগে চিন্তা না করছি, যত বিপদ তো আপনার লাগে আমি চিন্তা করছি। আমাকে নিয়ে চিন্তার কিছু নেই, কোনো অসুবিধা নেই। কি? জুলকার নাইন তোমাকে ভয় দেখিয়েছে না? শোনো মহান্তা, ভয়ের কিছু নেই, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই। আপা আমি আর বসছি। ভেরি গুড। এখন শুরু করি। হ্যাঁ পড়। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে গত কল্য রোজ শনিবার রাত্র 11 ঘটিকায় মিসেস মৌরি বেগম তাহার আপন স্বামী জনাব হাসিবুর রহমানকে তাহাদের গৃহ কক্ষ হইতে বহিষ্কার করিয়া দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো কি পড়ছিস? হ্যাঁ, কেন মা? এই যে তদন্ত রিপোর্ট। কিন্তু তোর পড়াশোনা তো আমার কাছে মনে হচ্ছে স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবার দেহ ধারণ করে সে কথা বলছে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। মানে আমি যখন পড়ছিলাম না, আমার একদম দাঁত ভেঙে যাচ্ছিল, এত কঠিন কি লেখা এসব। আরে বাংলায় পড়, বাংলায়, আমাদের জাতীয় ভাষায় পড়। ও তাহলে তো খুবই সোজা। শোনো আমি বলছি। মানে মরিয়াপু হাসিব ভাইকে রাতে রুম থেকে বের করে দেয়। সে সারা রাত এই সোফাতে শুয়েছিল। কি কষ্ট না বলো? মানে বিয়ের দ্বিতীয় রাতে এরকম রুম থেকে বের করে দাও। আচ্ছা, তুমিও না তদন্ত কমিটির একজন সদস্য? আচ্ছা থাক সেটা। এই জরিনা তোরটা আগে পেশ কর। আমি কিছু বলবো না। তার মানে? আপনি বারবার আমার নামটা ভুল করেন। দেখেছো দেখেছো টিকলুটা কেমন মাথা খেয়েছে? তোর নাম হলো জরিনা ওরফে জরি। এখন তো রিপোর্ট পেশ কর এখানে। না, এই বাসায় মান সম্মান নিয়ে কাজ করা যাবে না। আমি এই বাসায় কাজ করব না। টিঙ্কুটাকে আসলে শুলে চালানো উচিত। শোনো, কথায় কথায় তুমি ছেলেটাকে খালি শুলে চড়ানো, এটা আমার সহ্য হয় না। শুলে চড়াবে না, ওনাকে সিংহাসনে চড়াবে। থাক বাবা, তুমি রাগ করো না। ও এখনো ছোট তো, বয়সে বড় হয়েছে, কিন্তু পাগলামগুলো এখনো যায়নি। বাস্তব বুদ্ধি খুবই কম। দায়িত্ব ছিল না তো, বাবা মায়ের হোটেলে থেকেছে, খেয়েছে। ইনশাল্লাহ তুমি চিন্তা করো না বাবা, বিয়ে হয়েছে, কিছুদিনের মধ্যে ও সব বুঝে যাবে। না মা, এগুলো কোনো ব্যাপার না। আর আমারও তো যান্ত্রিক জীবন ভালো লাগে না, একটু পাগলামি থাকলে বরং ভালো। তোমাকে দেখে আসলে আমি বুঝতে পেরেছি তুমি হলে একেবারে খাঁটি সোনার টুকরা ছেলে। আমি কিন্তু টিঙ্কু ভাইকে খুব মিস করছি। আচ্ছা, উনি বিয়েতে থাকলেন না কেন? ওর কথা আর বলো না বাবা, ও হলো একটা উড়নচণ্ডী ছেলে। ও কখন কোথায় থাকে ও নিজেও জানে না, ওর যা ইচ্ছা হয় তাই করে। এখন কোথায় বেড়াতে যাবে বলা নেই, কওয়া নেই, বাস হাওয়া। বাহ, দারুণ জীবন তো। থাক, ওর কথা আর তোমাকে ভাবতে হবে না। তুমি বিয়ে করেছো, ভালো চাকরি করছো, সুন্দর করে সংসার শুরু করো। না মা, আমার এই আবদ্ধ জীবন আর ভালো লাগে না। প্রতিদিন সকালে ওঠো, রেডি হও, অফিসে যাও, সারাদিন গাধার মতো খাটনি খাটো, তারপর বাড়িতে ফিরে মুভি টুভি দেখা, আবার পরদিন সকালে ওঠো, রেডি হও, অফিসে যাও। টায়ার্ড হয়ে গেছে একেবারে। তাহলে ভাবছি টিঙ্কু ভাইয়ের মতো হয়ে গেলে কেমন হয়। যা ইচ্ছা তাই জীবন, যখন যেখানে মন চাবে সেখানে চলে যাব। আমার তো ভাবতেই ভালো লাগছে। হ্যাঁ,
আছে? দিদি, ভাইয়া কোথায়? ও তো ওর সঙ্গে চলে গেল। কোন দিকে গেছে জানো? ওই তো ওই দিকটায়। ও। এ ছোট ভাই, কিছু খাই করে যা। পরে খাবো। সবার কি হইল? টিঙ্কু ভাইয়া, টিঙ্কু ভাইয়া, টিঙ্কু ভাইয়া। কি হয়েছে? ভাইয়া চলো এখান থেকে চলে যাই। কেন? এমনি আমার আর এখানে ভালো লাগছে না। ভালো লাগছে না নাকি অন্য কোনো কারণ আছে? না না, বিশেষ করো অন্য কিছু না। বাবা মাকে কতদিন দেখি না। বিশু, তোকে কি কেউ মানে হুমকি ধামকি দিয়েছে? তুই ভয় পেয়েছিস? তোকে তো ওরা কিছু করবে না। আমি জানি। তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? তোমার যদি কিছু হয়ে যায় আমার আর ভালো হওয়া হবে না। খোদার কসম, আমি কাউকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, বাদ দে। চল এখন সুরগুলোর বাসায় যাই, গোসল টোসল করি, খাওয়া দাওয়া করবি। চল। ভাইয়া, ওরা কিন্তু তোমার ক্ষতি করবে। করুক না, অসুবিধা কি? কি দরকার? বিশু, পৃথিবীতে সব কিছুই কি দরকারের জন্য হয়? অনেক সময় অনেক কিছু অদরকারের জন্য হয়। এই যে দেখ, এই যে তোর এই শার্টটা এমনি একটা থান কাপড় থেকে কিনলি হতো, কিন্তু এই শার্টটা সুন্দর লাগছে কেন জানিস? এই যে কলার ভিতরে এটা দিয়েছে, এই ডিজাইনটার জন্য। এই ডিজাইনটার কিন্তু কোনো দরকার ছিল না, অদরকারের জন্য এই জিনিসটা সুন্দর হচ্ছে। এই যে দেখ, এই যে বাগান, এই যে চা বাগান, সবাই চা পুঁতেছে, এটা বিক্রি করবে, টাকা আসবে, এটা দরকারি। আর এই যে শার্ট, এটি ডিজাইন অদরকারি। এই পৃথিবীতে দরকারি জিনিসও লাগে, অদরকারি জিনিসও লাগে। চল আমরা অদরকারি কিছু করি, তাহলে দরকারি যারা করে আর অদরকারি এটা ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? চল, তোমার সব কিছুই বুঝি, কিন্তু তারপরে মনে হয় কিছুই বুঝি নাই। তোর নাম মনোহর? হ্যাঁ সাহেব। আমার বাগানে কাজ করিস? হ্যাঁ সাহেব। তোর ঘরে তুই শহরের লোকদেরকে জায়গা দিয়েছিস? হ্যাঁ সাহেব। ওদেরকে চিনিস? না, থোড়া থোড়া চিনি সাহেব। ওদের কারণে বাগানে যদি কোনো ক্ষতি হয় তুই কিন্তু বাঁচতে পারবি না, মনে রাখিস। তোর কি হয়েছে গো? ভাই বহুত বিপদে আছে, ওর সামনে বড় বিপদ। আরে নাই নাই, ভাই বহুত ভালো মানুষ আছে, ও আর বিপদ আপদ নাই হবে। বাকিন আমার মন বলছে ওর সামনে মহা বিপদ। তবে আমি তো ওকে বহুত বুঝাবার চেষ্টা করেছি, বাকিন কিছুতেই বুঝতে না চাইছি। এখন তুই একটু বুঝাবুঝা করে বলবি? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। প্রথম দিন হ্যান্ডশেক করার জন্য আপনি হাত বাড়িয়েছিলেন, সো আমি আসলে অপরিচিত মানুষের সঙ্গে, যাই হোক এখন আমি হাত বাড়াচ্ছি, আপনি ধরবেন না? হ্যাঁ, হঠাৎ বুঝে ভাবলেন যে আমাকে হাতে রাখলে ভালো হবে? আচ্ছা, সাংবাদিকদের কাজে কি সবসময় সন্দেহ করা? না না, সবসময় হচ্ছে সত্য উদ্ঘাটন করা। আচ্ছা বাবা, ঠিক আছে, এসব কড়কড়ে আলোচনা, থ্রিলার আলোচনা বাবার সঙ্গে করলে হয় না? আমার সঙ্গে বা নাই করলেন। তা আপনার সঙ্গে কি নিয়ে আলোচনা করব? আসলে এইখানে কেউ আমাকে বুঝতে চায় না, আমি যে একা একা থাকি নির্জন জায়গাতে, কোনো সঙ্গী সাথী নেই। বাবা সবসময় কাজে থাকেন, আর বাবা কি সব কিছু সঙ্গী হয় বলেন? না, তা তো অবশ্যই না, অবশ্যই না। তাহলে দেখুন, এখানে সঙ্গী সাথী হবার মতো কেউ নেই, যেদিকে তাকায় শ্রমিক আর শ্রমিক। চারিদিকে শ্রমিক না ভেবে
মানুষ ভাবলে হয় না। আর সেসব আলোচনা হয় আপনার বাবার জন্য তুলে রাখলাম, ঠিক আছে? আপনার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি করে কথা বলি, ঠিক আছে? আপনি না খুব মিষ্টি করে কথা বলেন। আপনার বাবাকে জিজ্ঞেস করলে কিন্তু ঠিক উল্টো উত্তর পাবেন। আমি খুব খারাপভাবে কথা বলি, এই কথাটা আপনার বাবা বলবে। বাবার কথা বাদ দিন তো, এখন চলুন ওদিকে একটু যাই, ঘুরতে ঘুরতে দুজনে গল্প করি। নির্জন জায়গা, আপনার সামনে সুন্দরী নারী ছাড়া আর কেউ নেই। হ্যালো, কি দেখছেন? না ও সরি প্লিজ। হ্যাঁ ও গড, ভাই তো এখনো নাই আসছে। আমার তো ভাই লাগে চিন্তা হচ্ছে। হ্যাঁ, আমারও তো খুব চিন্তা হচ্ছে। ভাইকে কত করে বুঝাই করে বললাম যে একলা একলা কোনো দিকে নাই যাতে, তবু যে কোথায় কোথায় যায়। মনে হতো তোমাদের যে বড় সাহেব, সে কি খুব খারাপ লোক? সে কি ভাইয়ার ক্ষতি করতে পারবে? ওরা বেজান ক্ষমতাবান, ওদের অসাধ্য কোনো কিছু নাই খেয়ে নিজের স্বার্থের লাগি ওরা এমন কোনো কাজ নাই যে করতে নাই পারে। তাহলে এটাও জেনে রাখো, আমি ভালো হয়ে গেছি বলে একদম গো বেচারা হয়ে যায়নি। আমিও বলে দিচ্ছি, টিঙ্কু ভাইয়ার যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। ছোট ভাই, ছোট ভাই, ও তো গোসালে কেনে। যাই দেখি চারদিকে একটু ঘুরে আসি। ভাইকে কত করে বললাম দুদিন হলে আসেছিস, হ্যাঁ দুদিন থাক, বিশ্রাম কর, তারপর ঘোরাঘুরি কর। নাই, ভাইজান তো ঝামেলায় একদম সহ্য করতে পারে না। বাকি এখন কি হবে? চিন্তা নাই করবে, ভাইজান ভালো মানুষ আছে, আর ভালো মানুষদের ভগবান রক্ষা করেন। রক্ষা করবে? এখন শোন, এখন ভগবান ভালো মানুষকে রক্ষা না করে, এখন ভগবান ওই খারাপ মানুষকে রক্ষা করে। ধর, আজে বাজে কথা নাই বলবে না তো। বাজে কথা কি এমনি শখে বলছি, দুঃখে বলছি, মনের দুঃখে। তবু ভগবানের উপর বিশ্বাস রাখতে হয়, ভগবানই আমাদের ভরসা। আচ্ছা আপনি সাংবাদিকতা এলেন কিভাবে? সাংবাদিকতায় হঠাৎ করে একদিন বাসা থেকে বেরোলাম, বারানের পরে দিকে হাতের বাম দিকে একটা চার দোকান, ওখানে চা খেলাম। চা খাওয়ার পর হাঁটা শুরু করলাম। হাঁটছি 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 হেঁটেই যাচ্ছি। তারপরে দেখি ডান দিকে একটা মোড়, ওখানে যে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনে দেখি বিরাট জ্যাম, ওদিকে রাস্তা নেই, আবার বাম দিকে আসলাম। হাঁটছি 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 3 দিন 3 রাত হেঁটেই যাচ্ছি। আশেপাশে কেউ নেই, আপনার মতো সুন্দরী কোনো মেয়ে নেই। হঠাৎ রাত্রেবেলা দেখি একটা কুকুর শুয়ে আছে। আমিও টায়ার্ড, কুকুরের পাশে বসলাম, গায়ের সঙ্গে গা লাগাতে কুকুর দেখলাম কই 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 করে উঠলো। ও মাই গড, আপনি এত মজা করে কথা বলেন। উফ, অথচ আমি বাংলাতে একা একা পড়ে থাকি। আপনি এত মজা করে কথা বলে আগে জানলে তো আপনাকে বলতাম যে আপনি আসেন, আমাকে সময় দেন। তাই? আচ্ছা আপনি কি বলুন তো? মানুষ। ঘোড়ার ডিম। তাই নাকি? ঘোড়ার ডিম না হলে কি? এত সুন্দর একটা চমৎকার মানুষ আপনি, অথচ আমি বাংলাতে একা একা কাটাই। আরে আপনার তো ভীষণ কষ্ট। তুমি বুঝতে পারো কি কি আমার কষ্ট? সত্যি না? সত্যি? শোনো, আমার দিকে তাকাও, ভালো করে তাকাও না। আমাকে তোমার কেমন লাগে? সত্যি কথা বলবো? হ্যাঁ। আপনাকে দূর থেকে অনেক সুন্দর লাগে, কিন্তু কাছে আসলে কেমন যেন লাগে, ভালো লাগে না। শিট। সরি, মানে এমনি বললাম, আসলে ঘেমে গেছে তো যখন, ঘাম টাম না থাকলে অনেক সুন্দর লাগে। চলেন না, সুন্দর লাগে। আচ্ছা মটুসি, ভাইয়া, টিঙ্কু ভাই হওয়া যাবে কিভাবে বলো তো? টিঙ্কু ভাই, আমি বলছি, কঠোর সাধনা, অধ্যাবসায়, ধৈর্য, পরিশ্রম। ভাইয়া অনেক, বুঝছেন, সবগুলো না আমার মনে নেই, ভুলে গেছি।
ওরে বাবা, যেগুলো বললে এগুলো তো অনেক কঠিন কাজ। হ্যাঁ অনেক কঠিন। আর এইসব কঠিন নিয়ম মেনে টিঙ্কু ভাইয়ের প্রথম শাগরেদ হয়েছে আপনি, আর দ্বিতীয় শাগরেদ হচ্ছে কি আমি। কিন্তু এখন না অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। কেন? আর টিঙ্কু ভাই হতে গেলে প্রথম শর্ত হচ্ছে গিয়ে বিয়ে করা যাবে, মানে কোনো রকমের কোনো বন্ধন রাখা যাবে না। কিন্তু আপু তো আপনাকে বিয়ে করে ফেলেছে, শি ইজ ডিসকোয়ালিফাইড। এখন আমি এক মেবি দ্বিতীয়। কি বললে শব্দটা? এক মেবি দ্বিতীয়। আচ্ছা আচ্ছা, মানেটা কি? এটা না সঠিক মানেটা আমি নিজেও জানি না, কিন্তু মানে 1-100 এই ধরনের কিছু একটা টিঙ্কু ভাই শিখিয়েছে। বুঝতে পারলাম। আচ্ছা, আমি যদি টিঙ্কু ভাই হতে চাই, মানে আমি যদি টিঙ্কু ভাইয়ের মতো মহামানব হতে চাই, কিভাবে হব বলো? আপনি তো বিসমিল্লাহতেই গলদ, শুরুতেই বাদ। কেন? আপনি তো টিঙ্কু ভাইকে দেখার আগেই বিয়ে করে ফেলেছেন। তাহলে আমি না হয় বিবাহিত মহামানব হলাম। আরে পৃথিবীর বেশিরভাগ মহামানবই তো বিয়ে করে ফেলেছেন। হ্যাঁ তাই নাকি? ও আচ্ছা, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা মনে রাখবেন, আপনার সিরিয়াল কিন্তু আমার পরে একদম। অবশ্যই, কিন্তু তুমি মাঝে মাঝে আমাকে টিপস দিও। আমি টিপস দিব? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। টিঙ্কু ভাইয়ের স্টাইল হচ্ছে গিয়ে, ধরেন কিছু একটা একদম ঘটে যাবে, কেউ ওটাকে পাল্টাতে পারবে না, একদম ঘটে যাচ্ছে, সেই মুহূর্তে টিঙ্কু ভাই চাইলে এই জিনিসটাকে একদম উল্টা করে দিতে পারে। সাংঘাতিক অবস্থা, উল্টো করে দিতে পারবে? আচ্ছা আপনাকে একটা কাজ দিব। আপনি যদি কাজটা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে বুঝবো যে আপনি আমাদের দলে আসতে পারবেন। অবশ্যই, তুমি বলেই দেখো না কি করতে হবে, বলো। জুরিনা, আমাদের মিস জেরিন, সে বাড়ি থেকে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে। তার মনে হচ্ছে তার আত্মসম্মান রক্ষার্থে তার এই বাড়ি থেকে চলে যাওয়া লাগবে। কেউ ওকে আটকাতে পারছে না, কিন্তু ওকে আটকানো খুব দরকার। আপনি যদি ওকে আটকাতে পারেন তাহলে বুঝবো যে আপনি আমাদের দলে আসতে পারবেন। ঠিক আছে, আমি মিস জেরিনকে ঠেকিয়ে প্রমাণ করিব হাসিব বড় হয়ে টিঙ্কু ভাই হবে। হ্যাঁ চলো। আমি আর এই বাসায় থাকিব না। আমার এই সম্মানিত নাম যিনি দিয়েছেন সেই মহান টিঙ্কু ভাই সহিত আমার আর দেখা হইল না। আমি মরিয়া গেলেও আমার এই দুঃখ আর যাইবে না। ঠিক আছে, এখন থেকে আমরা তোকে মিস জেরিন বলেই ডাকবো, তবু তুই যাওয়াটা বাদ দে। না, সারা জীবন আপনারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিবেন, আর আপনারা মহান টিঙ্কু ভাইকে বাসা থেকে বহিষ্কার করিয়া দিয়েছেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝছি না, এ ভাষায় সবাই কি করে বঙ্কিম ভাষায় দীক্ষা নিল? টিঙ্কু তো কখনো এ ভাষায় কথা বলে না। আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলিতে চাই, ইহা আপনারা সহ্য করিতে পারিতেছেন না। আমি আর বাসায় থাকিব না, আমি চলিয়া গেলাম। না না না, তুই এখান থেকে যেতে, মানে আপনি এখান থেকে যেতে পারবেন না মিস জেরিন। হায় আল্লাহ, এ দেখি নয়াদুল্লাহ বা পাগল হইয়া গেছে। টিঙ্কু, আমি তোমাকে একটা কথা বলবো। আমি আসলে একা একা থাকতে থাকতে কেমন জানি পাগল হয়ে গেছি। আমার একজন পরিচিত ডাক্তার আছে হেমায়তপুরে, পাগল ডাক্তার। আপনি চাইলে আমি তার সঙ্গে। টিঙ্কু, তুমি আমার সঙ্গে ফান করে যাচ্ছ। কি বলে, পাগলের সঙ্গে কেউ ফান করে নাকি? হ্যাঁ টিঙ্কু, তুমি কিন্তু আমার খুব মেজাজ খারাপ করে দিচ্ছ। আম সরি, মানে আসলে আপনি বলছিলেন না যে আপনি একা একা থেকে কেমন জানি পাগল হয়ে গেছেন, সেই জন্য আসলে। টিঙ্কু, তুমি যদি আমার কথা গুরুত্ব এখন না দাও, আমি ঠিকই আত্মহত্যা করবো এখনই। মানে মৃত্যুর আগে জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করা খুবই জরুরি। মানে আত্মহত্যা তো এক ধরনের মৃত্যুই। আমি জান, কথা দিচ্ছি, আপনার শেষ ইচ্ছা আমি পূরণ করবো, জান। সত্যি? তুমি কি জানো আমার শেষ ইচ্ছা কি? না। এতক্ষণও বুঝতে পারোনি? না। টিঙ্কু, তোমাকে আমার খুব ভালো লেগে গেছে। কেন জানি মনের অজান্তে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। সেইটা না, রাখো। কি? এটা হচ্ছে ভালোবাসা, এটা তুমি রেখে দাও, তারপরে ইচ্ছা মতো আত্মহত্যা করে যাও। টিঙ্কু, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বারবার অপমান করে যাচ্ছ। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, জানি তো, আমাকে ভালোবাসি, জানি না আমি। শিট।
কি খবর জুলকার নাইন? খবর তো খুব ভালো। আপামনি ভাইজানকে তো একবারে ভিজা বিড়াল বানায় ফেলছে। হ্যাঁ? 2 টাকার সাংবাদিক নীতিকতা শেখায়। আরে জীবনে কত নীতিবান দেখলাম। আরে টাকার চেয়ে বড় নীতি পৃথিবীতে আর কিচ্ছু নেই। যে কথা সত্য। কিন্তু ছেলেটার কাছে কি কি তথ্য আছে সেটা জানা দরকার। আমার লোকেরা তো তাকে সব জায়গায় একবারে তল্লাশি করছে। কি বলছো ওরা? সে নাকি গোয়েন্দাগিরি ভালোই করছে। সব শ্রমিকের সাথেই কথা বলেছে, আশপাশের লোকের সাথেও কথা বলেছে, এমনকি অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শী হাফিজ উদ্দিনের সাথেও কথা বলেছে। হাফিজউদ্দিন কিছু বলেছে? না না, তাকে তো আমরা আগেই সাইজ করছি। আর ড্রাইভার ও বেটা কোথায়? ও বেটা তো টাকা পয়সা নিয়ে পালাইছে। কিন্তু ও বেটা যদি আবার তাকে... আরে কি যে বলেন স্যার, আমরাই তারে খুঁজে পাই না, সে পাবে কোথায়? হ্যাঁ, তবুও তো বলা যায় না। সাবধানের মান নেই। আর আজকের মধ্যেই কিছু একটা করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রাখছি। গুড। কি শুরু করলাম? কি শুরু করলাম মানে তুমি জরিনাকে সব কি বললে? আরে বাবা, তুমি না বললে টিঙ্কু ভাই থাকলে এরকম কিছু একটা করতো যা সাধারণ মানুষ করে না? এই জন্য তো আমি... তুমি একটা ঘোড়ার ডিম করেছো। তুমি না হতে পারবে টিঙ্কু ভাই, না হতে পারবে টিঙ্কু ভাইয়ের যোগ্য শিষ্য। তুমি জীবনেও কিছু হতে পারবে না। আরে বাবা, একদিন তো নিশ্চয়ই হব না, কয়টা দিন যাক, তারপর আমি টিঙ্কু ভাইয়ের মতো হয়ে যাবো ইনশাআল্লাহ। খবরদার তুমি আর আমার সাথে একটা কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। কি ঠিক আছে? তোমার সাথে আর কথা বলবো না। কেন? তুমি না বললে কথা না বলতে? আরে কি আশ্চর্য, আমি না করেছি বলে কি তুমি সত্যি সত্যি কথা বলবে না নাকি? হ্যাঁ, তাহলে আর কি করবো বলো? উফ আল্লাহ, আমি যে কোন দুঃখে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তোমাকে বিয়ে করতে রাজি হওয়াটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। আমারও। কি বললে? হ্যাঁ কই না, কিছু না, সরি। মনোহরদা, কোনো খোঁজই তো পাওয়া যাচ্ছে না। গেল কোথায়? কিছুই তো বুঝতে পারছি না। নাকি সরাই দিয়েছে? কি? না, বলছিলাম আর কি। চলুন। কোথায়? বড় সাহেবের বাংলোতে। কিন্তু চলুন। কিন্তু ওইখানে তো কিছুই নাকি। ওইখানে কিছু নাই, কিন্তু ওইখানে গেলে সমস্ত খবর পাওয়া যাবে। ভাই, এখনো তো রাত তো নাই হয়েছে। এমনও তো হতে পারে যে ভাই কোনো দিকে ঘুরতে ঘুরতে গেছে, চলে আসছে কে জানে। তাহলে আমরা এতটা খোঁজাখুঁজি করি, যদি না পাই তবে না হয় ভোরের দিকে। এত তোলা হওয়ার কি আছে, আমরা আরেকটু দেখি। আচ্ছা শোনো, শোনো না, বিয়ে যেহেতু করেই ফেলেছি, এখন তো আর সব ঝগড়াঝাটি করে অশান্তি করে কোনো লাভ নেই। তাতে চলো আমরা একটা শান্তি চুক্তিতে আসি। কি শান্তি চুক্তি বলো তো? তুমি এরপর থেকে আর টিঙ্কু ভাই হবার চেষ্টা করবে না। ইম্পসিবল। কি বলছো সব? এটা সম্ভব না। না 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 না, আমি যেটা বলেছি তুমি সেটা শুনবে। তুমি টিঙ্কু ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করবে না, বাস। আরে তুমি বুঝতে চেষ্টা করো, আমার এইম ইন লাইফ হলো এখন টিঙ্কু ভাই হওয়া। শোনো, তুমি আমার কথা শোনো। তুমি আজকে রাতেই না, মানে আজকের রাতটা ঠিক আছে, তুমি কালকে সকালেই এই বাড়ি থেকে চলে যাবে, ঠিক আছে? আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, তুমি আগে আমার মাথা ঠান্ডা হতে যাও। তুমি কাল সকালে এই বাড়ি থেকে চলে যাও। কি যে বলো না তুমি, এটা সম্ভব না। কেন, কি অসুবিধা? আগে টিঙ্কু ভাই বাড়িতে আসুক, টিঙ্কু ভাই বাড়িতে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। ও আল্লাহ, তোমার মাথা থেকে টিঙ্কু ভাইকে দয়া করে নামাও। হ্যাঁ, তুমি তো আমার মাথাই খারাপ করে দিবে। আমার মাথায় তো টিঙ্কু ভাই ছিল না, ছিল তোমাদের মাথায়। তোমরাই আমার মাথায় টিঙ্কু ভাই ঢুকিয়েছো। তো এখন কি করতে হবে? আচ্ছা কাজ করি, আমরা আর এই ঝগড়াঝাটি না করি, শান্তি শান্তি শান্তি। আগে টিঙ্কু ভাই বাড়িতে আসুক, তারপর দেখা যাবে কি করা যায়। ঠিক আছে, তবে একটা কথা, টিঙ্কু ভাই বাড়িতে আসার আগ পর্যন্ত তুমি আর কোনো ধরনের কোনো টিঙ্কুইজম করতে পারবে না, ওকে? বাহ, ভালো একটা নাম দিয়েছো তো, টিঙ্কুইজম। গ্রেট।
টিঙ্কুইজম। তুমি আর একটা কথা বলবে না, হ্যাঁ প্লিজ, আর একটা কথা বলবে না। তুমি এখন চুপ করে শুয়ে ঘুমাবে লক্ষ্মী ছেলের মতো। লক্ষ্মী ছেলের মতো ঘুমাতে পাবো না, টিঙ্কুইজমের মতো ঘুমাবো। ও আল্লাহ, এই গাধা তো আমাকে পাগল করে ফেলবে। করবে না। আই ঠিক মতো চল। লোকটা লোকটা কত বড় স্পর্ধা, সে আমাকে অপমান করেছে। ও ভাই, তুই কোনো চিন্তা করিস না মা, একটু সময় অপেক্ষা কর, দেখবি কি হয়। কিন্তু পাপা, কোনো ঝামেলা হবে না তো? সাংবাদিক মানুষ। তুই কোনো চিন্তা করিস না মা, খুব নিখুঁতভাবে প্ল্যান করা হয়েছে, দেখবি সব কিছু কত সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে। গুড, আই নো পাপা, ইউ আর এ গ্রেট ম্যান। টিঙ্কু, এবার তুমি বুঝবে। সবাই পজিশন মতো ঠিক আছে, কিন্তু কিন্তু কি? না কিছু না, ওই বাগানের শ্রমিকেরা মনোহরের নেতৃত্বে টিঙ্কু বেটাকে খুঁজতে বের হয়েছে। কি বলছো তুমি? এই রাতের বেলা ওরা আমার বাগানে, ওদেরকে পুলিশে খবর দি। না না বস, এখন এই পুলিশ টুলিশের ঝামেলায় জড়ানোর দরকার নাই। আমার লোকেরা সব জায়গা মতোই আছে, সময় মতো সব হবে। কই গেল? এদিকে দেখ। আরে বেটা কি ভুলভাল ইনফরমেশন দাস, তুই তো কইলে এদিকে আইছে। হ্যাঁ এদিকে আইছি তো, কই এখন কই চল, তাহলে ফাউল কথা কথা। কি ব্যাপার, এখনো তো কোনো খোঁজ নেই? তুমি নিজেই ফোন করো না। কি যে বলেন বস, পোলাপান আছে অপারেশনে, এ সময় ফোন বাজলে শত্রু শব্দ পেয়ে যাবে না। ও তাও ঠিক। চিন্তা করবেন না, কাজ শেষ হলে ওরাই আমাকে ফোন করবে। কিন্তু কখন? একটু অপেক্ষা করেন আপা, সব কিছুতে একটু সময় লাগে। আর তাছাড়া আমি তো আছি। তোমার লোকেরা পারবে তো? আরে ওরা হলো এক্সপার্ট, কোনো চিন্তা করবেন না। ওই সাংবাদিক বেটা কিছু টের পাওয়ার আগেই বেটা অজ্ঞান হয়ে যাবে, তারপরে বস্তায় ভরে চালান হয়ে যাবে চায়ের গুদামে, বাস কেল্লা ফতে। তারপর একেবারে পুঁতে ফেলবো, এমন জায়গায় জিন্দেগিতে কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, কাজটা করতে পারলেই হয়। বাবা, কি? জন্য আমার খুব খারাপ লাগছে। মানে? জানি না কেন জন্য, ঠিক বুঝতে পারছি না। ও লোকটার জন্য আমার খারাপ লাগছে। বলছিস কি? বাবা, আগের ব্যাপারটা ছিল অ্যাক্সিডেন্ট, হুট করে মাথায় রক্ত চেপে গিয়েছিল। সো কিছু করার নাই আপা, গুলি ছোড়া হয়ে গেছে, এখন আর ফেরার পথ নাই। কিরে ভাইয়া, তোমাকেই তো খুঁজছিলাম। কই যাচ্ছিস? মশালে আমাকে খুঁজছিলি? হ্যাঁ। কেন? বারে চিন্তা না করবো, দুপুরবেলা বাইর হলেন, আর কোনো খবরই নাই। আমরা তো চিন্তা একদম অস্থির। আপনার বহিন নাওয়া খাওয়া ছাড়ে দিয়ে করে একদম বসে আছে। শোনেন, আমার বোনের দয় এবং আপনাদের সবার দয়, আল্লাহর রহমতে সহি সালামে তো ভালো আছি। ভালো আছে না ভাইয়া? আজকে যদি তোমার কিছু হয়ে যেত, আমার আর এই জীবনে ভালো হওয়া হতো না। হ্যাঁ, পাগল ছেলে, যা ঘুমোতে যা। যা। ঘুমোতে যা মানে? তুমি যাবে না? না, আমার একটা জরুরি কাজ আছে। ভাই, আজকে এমন এই বিপদের রাতে আমি আপনাকে একলা যাতে নাই দিব। আচ্ছা ঠিক আছে, তুমি মনোহরদা, তুমি আমার সঙ্গে এসো। আসো ভাইয়া, আমিও যাবো তোমার সাথে। মিশু, তোকে যেতে বললাম না? যা না, কোনো অসুবিধা নেই, আমার তো দরকার আছে। যা না প্লিজ। থ্যাংক ইউ ভাই, আপনার সবাই যান। যা না মিশু।
ভাই আপনি বললে আমি আমার জানটা পর্যন্ত দিতে পারি। মা জয়িতা, সব কিছু তো তোর জন্যই করা রে মা। বাবা, আমার খুব খারাপ লাগছে। এতদিন আমি অনেক কিছু বুঝতে পারিনি, কিন্তু আজ ওনার মুখে মরণাসনের সময় মনে হচ্ছিল নিজেকে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী। সো আই এম রিয়েলি আপসেট বাবা। চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। না বাবা, কিছুই ঠিক হবে না। জীবনে একটা ভুল করেছিলাম, তার প্রায়শ্চিত্ত করছি। দিনে দিনে আমি মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু শুধু শুধু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। কিন্তু বাবা, একটা পাপ ঢাকতে গিয়ে আরেকটা নিঃশ্বাস হতো, তারপর এটা ঢাকতে গিয়ে আরেকটা। না রে মা, এটাই শেষ। এই ঝামেলাটা মিটে গেলে আমরা এখানকার সব কিছু বিক্রি করে দিয়ে আমেরিকা চলে যাব। কিন্তু বাবা, এই দেশ থেকে না হয় পালাবো, কিন্তু নিজের মন থেকে কিভাবে পালাবো বাবা? ছোট ভাই, ভাইজান কোথায়? চিন্তা করো না তো শুরু বললাম, ভাইজান আসছে। কিন্তু কোথায় কোথায় গেছে? শুরু বললাম, ভাইজানের কিচ্ছু হয়নি, ভাইজান একদম সুস্থ আছে। মনোহরদার সাথে একটু ওইদিকে গেছে, একটু পরে চলে আসবে। সত্য? তুই সত্য বলছস? টিঙ্কু ভাইয়া আমার আপন ভাই না, কিন্তু আপনের চেয়েও না অনেক বেশি। টিঙ্কু ভাইজান আমাদের সব্বার ভাই, আপন ভাই। আরে টিঙ্কু সাহেব বসেন বসেন বসেন। বসছি। হাসিফ সাহেব, আপনি কিন্তু এখানে দেখে খুবই অবাক হলাম। আপনি ঢাকায় ছিলেন না? জি জি ঢাকায় ছিলাম, আমি কয়েকদিন আগে ট্রান্সফার হয়ে এখানে আসছি। আপনার সঙ্গে কোথায় যেন আমার একটা যোগসূত্র আছে। আপনি ঢাকায় ছিলেন, ঢাকার থেকে আমি যখন কক্সবাজারে গেলাম আপনি কক্সবাজারে গেলেন, আমি এখন সিলেটে এসেছি, আপনি সিলেটে এসেছেন। তো টিঙ্কু সাহেব আপনি সিলেটে কিভাবে আসলেন? ও ঘটনা হচ্ছে যে আমার ছোট ভাই আছে না মিশু, আচ্ছা আচ্ছা, ওকে নিয়ে আমি এখানে বেড়াতে এসেছি। আচ্ছা আমাদের এখানে একটা মানে শ্রমিক টাইপের এক লোক আছে আমার আচ্ছা বন্ধু, ওর ওখানে বেড়াতে এসেছি। আচ্ছা, এখানে এসে একটা প্রবলেম মানে হয়েছে। প্রবলেমটা কি? থ্যাংক ইউ হাসিফ ভাই, আমি আসি। আপনি কিন্তু মিনহাজের কেসটা অবশ্যই দেখবেন। ডেফিনেটলি, ডোন্ট ওয়ারি, আই উইল ডু ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মিশু, একটা ভুল হয়ে গেল তো। কি ভুল? না মানে এতদিন পর বাড়িতে আসলাম, হাতে করে কিছু একটা নিয়ে আসা উচিত ছিল না? এখন আম কাঁঠালের দিন, আম কাঁঠাল না নিয়ে আসলাম, সিলেট থেকে আসলাম, একটু চা নিয়ে আসলে হতো না আমার জন্য? এটা তো খুবই ভালো কথা বলেছো। এটা কোনো ব্যাপার না, আমি ওই দোকানে যাই, যে কয়েক কেজি চা কিনে নিয়ে এসে বাবার হাতে দিয়ে দিব, তারপর বলবো সিলেট থেকে নিয়ে এসেছি। না, এই মিথ্যে বললে লাভ নেই। যেহেতু আনিনি অন্য একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মনে কর যে এখন তো সকাল, সবাই ঘুমোচ্ছে, কাউকে ডাকলাম না, আর তাছাড়া সবসময় তো মনে কর পুলিশের মতো গেট দিয়ে ঢুকি। আজকে গেটটা টপকে পিছন দিয়ে ছাদে যাব, ছাদ থেকে ধীরে ধীরে নামে সবাইকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? খুবই মজা হবে। চল তো।
নিশ্চয়ই চোর। গুড, হাতে নাতে ধরবো। বিশুলমা, বিশুলমা, আমি রেডি গো, রওনা হচ্ছে। হ্যাঁ, কি হলো? নিশ্চয়ই পাগলটার কাজ। উফ, আর পারি না। জলজান্ত একটা ভদ্র শিক্ষিত স্মার্ট চাকরিজীবী ছেলের সাথে মেয়ের বিয়ে দিলাম। দেখলে তো এখন কি হলো? টিঙ্কুদা জুনিয়র। সবই আমাদের কপালের ফের। আচ্ছা, এ তো একজন লোকের চিৎকার মনে হচ্ছে না, একাধিক লোকের চিৎকার। চলো তো যাই দেখে আসি, সামথিং রং। এসো এসো। আরে টিঙ্কু ভাইয়ের গলা না? এক গবেট লোকান্তরে লক্ষ গবেট ঘরে ঘরে। এই একটা গবেট কোথায় হাওয়া হয়ে গিয়েছিল, আর এসে জুটেছে একটা নতুন গবেট। বাবা, আমি তো আসলে ওদেরকে চিনি না, শুধু নামে চিনি, দেখিনি কখনো। আমি সকালে ধ্যান করছিলাম, হঠাৎ দেখি তাদের। উনি ধ্যান করছিলেন, মুনি ঋষি হয়ে গেছেন। টিঙ্কু ভাইয়া ফিরে এসেছে। ভাইয়া, ভাই কি হয়েছে? ঠাস করে কি আর হবে? আমার কপাল পোড়া। এই পোড়া কপালে কবে যে আমার শান্তি হবে? কিছু হয়নি তো কত ভাইয়া? সুন্দর করে দেখে শুনে জামাই ঘরে আনলাম, সেই জামাইয়ের ওই বাতাসের হাওয়ায় মাথাটা গেল। ঠিক আছে ভাইয়া। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি তো আমি এমন একটা কাণ্ড করে ছাড়বো। গুরু, গুরু, আমার প্রণতি গ্রহণ করুন গুরু। চমৎকার, আস্ত গুরু একটা। চলো আমরা মামা ভিতরে। হ্যাঁ ভাইয়া, চলো হয়ে গেল। হ্যাঁ, আরে কি বলবো, আমি নিজেও তো টিঙ্কু ভাইকে আগে দেখতে পারতাম না, কিন্তু যে ভালো একটা কাজ করে তিনি দেখালেন, একবারে গোয়েন্দা অফিসারের মতো কাজ করেছে। সকল সাক্ষী সাবুত জোগাড় করে নিজে উপস্থিত থেকে পুলিশের হাতে একবারে ধরিয়ে দিয়েছে। কি বলেন আপনি? হ্যাঁ, দেখো, তোমরা কিন্তু একটা জিনিস ভুল করছো। কোনটা ভাই? তোমাদেরকে বুঝতে হবে এর পেছনে একটা বড় ধরনের ঘাপলা আছে। কি ঘাপলা ভাই? তোমরা বলতে চাচ্ছ সাংবাদিকতার ইতিহাসে এটা একটা বিরল ঘটনা, ইটস এ মাইলস্টোন, তাই না? কিন্তু আমি বলবো এর পেছনে একটা ঘাপলা আছে। তাহলে সত্যটা কি? আসল সত্যটা হচ্ছে এটা কোনো সাংবাদিকের কাজ না, আর টিঙ্কু এখন কোনো সাংবাদিক না। সো টিঙ্কু যেসব কাজ করে বেড়াচ্ছে সেটা কিন্তু ক্রাইম। কথাটা তো ঠিক বুঝলাম না ভাই। না বোঝার তো কোনো কারণ নেই, পানির মতো পরিষ্কার। যেহেতু টিঙ্কু এখন কোনো সাংবাদিক না, সেহেতুই টিঙ্কু যে সমস্ত জায়গায় সিনিয়র সাংবাদিক বলে এক্সপ্লোর করে বেড়াচ্ছে, যে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, সেটা কি ক্রাইমের পর্যায়ে পড়ে না? আমাদের উচিত কি ঠিক এই মুহূর্তে টিঙ্কুর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। পেয়েছো? না রে, নাই। অ্যাক্টিং। আমার ছেলে, আমার একমাত্র ছেলে, তার কপালটাই খারাপ। যত বিপদ এসে পড়ে আমার ছেলেটার ঘাড়ে। আরেকটাকে এনেছি না, আল্লাহ জানে কপালে যে আমার কতদিন দুর্ভোগ আছে। মা, কিছু হয়নি, আমি তেমন ব্যথা পাইনি। অনেকদিন পরে এসেছি তো, এই জন্য তোমার পায়ে এতক্ষণ শুয়ে আছি। আমার জীবনটাই আসলে কেমন, নিজের বোনের বিয়েতে থাকতে পারি না, বোন জামাই আমাকে চেনে না, নিজের বাড়িতে চোর ভেবে নিজেকেই মার খেতে হয়। কি জীবন আমার! মিশু, এরকম কথাবার্তা বাদ দে। মার কোলে শুয়ে আছে, শুয়ে থাক। না, আপসেট হয়ে গেলাম রে, বুঝলি? কেন? ভেবেছিলাম একদিন ওর বাসায় আসলাম, একটা পার্টি টাটি হবে, তা না। কি পার্টি হবে? না ভাইয়া, পার্টি হবে। আমি না হয় লাফালাফি করতে পারবো না, কিন্তু চেয়ে চেয়ে দেখতে তো পারবো।
এই শরীর নিয়ে তুই কীভাবে পারবি? হ্যাঁ, পারবো মা, পারবো। আচ্ছা শোন, কি? তোর দুলাভাই তো তোর ভাইকে মেরেছে। তোর দুলাভাই মানে হাসিবের তো একটা পানিশমেন্ট হওয়া উচিত। একদম হওয়া উচিত। আচ্ছা দাঁড়া, একটা ধর, যে কোনোটা? যে কোনো একটা। এটা কনফার্ম, ইয়েস। কি কনফার্ম পানিশমেন্ট। সত্যি? আচ্ছা মামি আমার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকো না, যেটা বলি শোনো। তোমার মেয়ের জামাই মানে হাসিব, ওর পানিশমেন্ট হচ্ছে যে আজকে যে বাজার হবে মনে কর 10 কেজি গরুর মাংস, ঠিক আছে? পেঁয়াজ আনবে অনেকগুলো, টমেটো আনবে, ওগুলো সালাদ কাটবে, পেঁয়াজ কাটবে, চোখ দিয়ে পানি বাড়াবে। আচ্ছা আমি রিস্ক নিলাম, এভাবে তাকিয়ে থাকো না। আমি খিচুড়ি আর গরুর মাংস রান্না করবো। আর একটা কাজ করি মতো শোন, সেটা হচ্ছে যে ওই পরে যে খাওয়া দাওয়ার পরে যে থালি বাসন থাকবে সেটা তোর দুলাভাই সবগুলো থালি বাসন ধরবে, ঠিক আছে? তারপরে যদি তোর রাগ না কমে, দরকার পড়লে আমরা কি করবো, মেজে পরিষ্কার করবো। কি হ্যাপি? পানিশমেন্ট। দেখেছো আমি তোমার ছেলের গান ব্যথা শেষ। ঠিক আছে না? ওকে কনফার্ম, যা। এরপর তুই ইয়ের খবর দে দুলাভাইকে এই শাস্তি দিচ্ছে, ঠিক আছে? ওকে ওকে ফাইন, যা চলো চলো যা। হাতটা ঝাড়া দে গাদা কথা। পার্টি পার্টি পার্টি। ওকে বাই বাই, চলা চলা।